স্টিলে কি মরিচা ধরে? নরমালি ধরে না। মরিচা ধরে কোথায়? লোহাতে। মরিচা ধরে এরকম জিনিস দিয়ে যদি শরীরের ভেতরে কোনো ইনজুরি হয়, মানে জিনিসটা যদি কোনো আপনার ব্লাডের সংস্পর্শে আসে, সেটা কেটে হোক, ফুটা হয়ে হোক, এসব ব্যাপার। তারপরে আপনার রাস্তাঘাটে যখন আমরা কোনো অ্যাক্সিডেন্ট হলো, ছুলে যায় না ফ্লোরে বা কেটে যায়, রিক্সা থেকে পড়ে গেলেন, সেক্ষেত্রে কি রাস্তাঘাটে ধুলাবালি থাকে না? ধুলাবালি ওইখানে অনেক লোহাও থাকতে পারে, ইটের কণা, পাথরের টুকরা, এগুলো থাকতে পারে, তাই না? এইসব জিনিস আমাদের রক্তের সাথে মিশে সেখানে টিটেনাসের জীবাণু থাকে। বুঝতে পেরেছেন? তো টিটেনাসটা একটা রোগ, যে রোগটা হলে আমাদের শরীরের আপনার হাড় আছে না, হাড়গুলা ফ্র্যাজাইল হয়ে যায়। ফ্র্যাজাইল বোঝেন? ভঙ্গুর, ভেঙে যায়, অল্পতেই ভেঙে যায়। ঠিক আছে? পাটকাঠি তো চিনেন? পাটকাঠি শোলা মোচড় দিলে কি ভেঙে যায় না? আমাদের হাড়গুলো ওরকম হয়ে যায়। তারপরে ডায়রিয়া হয়, শরীর ব্যথা করে, হ্যাঁ, শরীর বমি হয়, আমাদের শরীরটাও দুর্বল হয়ে যায়, স্বাস্থ্যটা ভেঙে পড়ে। এই রোগটা মূলত বলতে গেলে আর ভালো হয় না, একটা সময় আমরা মারা যাই। কথা বুঝতে পেরেছেন? টিটেনাস রোগটা খুব কি খারাপ রোগ। বলতে গেলে এটার তেমন চিকিৎসা নাই, কিন্তু এটা যাতে না হয় সেই জন্য কি আছে? ভ্যাকসিন আছে। যে আমরা টিটি টিকা দেই না, টিটি দেই না, ওই টিটেনাসটা। বললাম এতক্ষণ, তাই তো বললাম। বুঝতে পেরেছেন? আচ্ছা, ঠিক আছে। তাহলে সিমটম কি? লক্ষণগুলো হলো আপনার সবার প্রথমে পেশেন্টের একটা হিস্ট্রি থাকবে। কি হিস্ট্রি থাকবে? লোহা জাতীয় কোনো জিনিস দিয়ে তার আঘাতের হিস্ট্রি থাকবে এবং ব্লিডিং এর হিস্ট্রি থাকবে। আঘাত পেলেই কিন্তু হবে না, আঘাতের সাথে কি ব্লাড বের হতে হবে। ব্লাড না বের হলে কি ওই জীবাণুটা ব্লাডের ভিতরে ঢুকবে? সেটা লোহা বটি হোক, মরিচা পড়া ছুরি হোক, হ্যাঁ। নর্মালি আপনার স্টেনলেস স্টিলের যে ছুরিগুলো আছে, এখন তো সবই স্টেনলেস স্টিলের, তাই না? এখন কি আর ওইরকমই পাওয়া যায়? খুব কম, তাই না? তো স্টেনলেস স্টিলের গুলা থেকে সম্ভাবনা কম থাকে। ওগুলো তো আসলে স্টেনলেস মানে কি? স্টেইনলেস মানে কি? মরিচা রোধী, মরিচা হয় না, তাই না? এসএস স্টেইনলেস স্টিল। তো ওগুলা মানে তো মরিচা ছাড়া। তো ওগুলো দিয়ে কাটলে ভয় নাই। ভয় কোথায়? লোহার যে জিনিসগুলা, ওগুলা দিয়ে কাটলে, বা ওই যে আপনি ফার্নিচার বাসায় পরিষ্কার করতেছেন, হয়তো বা একটা লোহা একটু বাইরের দিকে বের হয়ে আসে, হাতে লেগে কেটে গেল, রাস্তাঘাটে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হলো, ঠিক আছে না? কোনো একটা জায়গায় মারামারি হচ্ছে, আপনার শরীরে কোনো আঘাত লাগলো লোহা জাতীয় কোনো জিনিস দিয়ে, তাই না? এইরকম জিনিস আর কি। অথবা আপনি নদীতে গেলেন গোসল করতে, পানির নিচে কোনো একটা কিছু দিয়ে কাটলো। এখন কি দিয়ে কাটছে আপনি জানেন? পাথরে কাটতে পারে, তারপরে আপনার শামুকে কাটতে পারে, হ্যাঁ, কোনো মেটালে কাটতে পারে। এই যে তো আমরা নিশ্চিন্ত না, আমরা কি নিশ্চিত কিসে কেটেছে? পানির নিচে ঢুকে আপনি এখন বুঝতে পারবেন কোনটা দিয়ে কাটছে, তাই না? তো এইসব জিনিসে যদি কখনো এরকম একটা হিস্ট্রি তার থাকবে, সে তাকে জিজ্ঞেস করলে বলবে হ্যাঁ আমার একবার এই অ্যাক্সিডেন্ট হয়েছিল বা আমার হাত কেটেছিল। নেওয়ার পরে তাকে জিজ্ঞেস করবেন আপনি কি টিকা নিয়েছিলেন? টিকা নিয়েছিলেন? বলছে না আমি টিকা নিইনি, ভাবছি যে অল্প একটু কাটছে, কিছু হবে না, ঠিক আছে? তো মনে করেন যে তার দেখবেন যে সে পড়ে গেলেই তার ফ্র্যাকচার হচ্ছে। নর্মালি কিন্তু আমরা একটু পড়ে টরে গেলে খুব একটা ভাঙে না, খুব সিরিয়াস ভাবে অনেক উপর থেকে না পড়লে, অনেক আঘাত না পড়লে, কিন্তু সে পড়ে গেলে অল্পতে কি হয়, তার ফ্র্যাকচার হবে, ভেঙে যাবে অল্পতে। হ্যাঁ, আমার হাড়গুলা ফ্রেজাইল হয়ে যায়, ফ্রেজাইল মানে ভঙ্গুর হয়ে যায়, তাই না? সে অল্পতেই তার মনে করেন হাড্ডি ভেঙে যাচ্ছে, সে অসুস্থ হয়ে যাচ্ছে, তার ডায়রিয়া হচ্ছে, বমি হচ্ছে, শরীরটা ফ্যাটিক হয়ে যাচ্ছে, এই সমস্যাগুলো তার হবে। ঠিক আছে, মূল কথা তার ওই হিস্ট্রিটা থাকবে। বুঝতে পেরেছেন? পরীক্ষা নিরীক্ষার দরকার আছে? পরীক্ষা নিরীক্ষার তেমন দরকার নাই, এটা আপনি তার ওই হিস্ট্রি থেকে এটা অটোমেটিক মিলে যাবে, ঠিক আছে? এটা ট্রিটমেন্টটা কি? ওরকম ট্রিটমেন্ট আমরা বলি না, আমরা বলি কি টিকা দিতে হয়। এটার টিকা আছে দুইটা। এটা কয়টা টিকা আছে? একটা হলো আইজি,
আর আর আরেকটা কি অ্যান্টিবডি। এটা হলো ইনজেকশন ভ্যাক্সিটেট নামে যেটা পাওয়া যায়। আর আরেকটা কি পাওয়া যায়, টিটি ভ্যাক্স। দুইটা নামে পাওয়া যায়, দুইটা সেম জিনিস। এটা হলো অ্যান্টিজেন। এটা কি এটা হলো অ্যান্টিজেন। আরেকটা আছে কি ইনজেকশন ভ্যাক্সিটেট। পাশে কি লেখা, পাশে কি লেখা, আইজি। হ্যাঁ, এটা কি ইমিউনো গ্লোবিউলিন। হ্যাঁ, আইজি। পুরো নামটা আপনার জানার দরকার নাই। এখন আপনাদেরকে বুঝতে হবে যে এই ভ্যাক্সিটেটটা কখন দিবেন, অ্যান্টিজেনটা কখন দিবেন, আর কি ইমিউনোগ্লোবিউলিন যেটা আইজি, আইজিটা কখন দিবেন সেটা আপনাদেরকে জানতে হবে। নরমালি আমরা তো ছোটবেলায় টিটেনাসের টিকা নেই না, নেই নেই। আর মেয়েদের জন্য কি, মেয়েদের 18 বছর মানে বালেগ মানে বুঝেন 12-13 বছর বয়সে যখন তাদের মাসিক শুরু হয়, সেই বয়স থেকে শুরু করে 18 বছর বয়স পর্যন্ত এর মধ্যে মেয়েদের একটা 5টা টিকার ডোজ নেওয়া লাগে না, জানেন আপনারা? নিয়েছেন? মাশাআল্লাহ। ঠিক আছে, কেন নেওয়া লাগে? মেয়ের পেটে কি আসবে, ভবিষ্যৎ প্রজন্ম আসবে না, সেই ভবিষ্যৎ প্রজন্মের সিকিউরিটির জন্য সেটা নেওয়া লাগে। ঠিক আছে, তো এখন তাহলে আমরা মূলত যেটা করব, এই ভ্যাক্সিটেট ইনজেকশনটা নিব কখন, যদি হালকা পাতলা ইনজেকশন মানে হালকা পাতলা কেটে যায়, আর যদি ডিপ কাটে মাসেল পর্যন্ত যদি চলে যায়, হ্যাঁ, মনে করেন আপনার হাতে চামড়া কাটলো, হালকা একটু চর্বি কাটলো, ব্লাড বের হচ্ছে একটা। আরেকটা কি অনেক কেটে গেছে, অনেক ডিপ কাটছে, গভীর কাটছে, মাসেল পর্যন্ত কেটে গেছে, হাড় পর্যন্ত চলে গেছে। বুঝতে পেরেছেন আমার কথা? এখানে একটা কাটা, একটা কি চামড়া কেটে হালকা চর্বি কেটে মাসেল পর্যন্ত গেছে, আরেকটা কি একদম মাসেল কেটে হাড্ডি পর্যন্ত চলে গেছে। দুই ধরনের, একটা ডিপ ইনজুরি আর একটা কি সুপারফিশিয়াল, তাই না? তো ডিপ যদি হয় সেক্ষেত্রে আমাদের ভ্যাক্সিটেট দিব এক হাতে। এইটা কিন্তু আমরা মাজায় দেই না, ইনজেকশনগুলো কি সুপারফিশিয়াল আইএম। আমাদের মাজার মাংসটা একটু ডিপ আইএম না, মাংসটা একটু মোটা না, আর এই হাতের মাংসটা কি পাতলা না। সেই জন্য আমরা ভ্যাকসিনটা ম্যাক্সিমাম ভ্যাকসিন আমরা কোথায় দেই, হাতে দেই, মাজায় দেই না। হ্যাঁ, তাহলে একটা ইনজেকশন যদি দেখেন যে হালকা পাতলা কাটছে, মাসেল পর্যন্ত গেছে, মাসেল ভেদ করে নাই, সেক্ষেত্রে শুধু এটা দিলেই হচ্ছে। একটা দিলে 5 বছর পরে আবার লাগে যদি এটা দেন। ঠিক আছে, তাহলে আপনি এটা দিবেন, দেওয়ার পরে যদি মাসেল পর্যন্ত যায়, ঠিক আছে, কেটে, তাহলে বা আরো কম যায়, সেক্ষেত্রে আপনি শুধু এটা দিলেই হচ্ছে, একটা দিয়ে দিলে এনাফ। ঠিক আছে, আর যদি মনে করেন যে আপনার একটু ডিপে কেটে গেছে, সেক্ষেত্রে কি করতে হবে, এটা এক হাতে। বুঝতে পেরেছেন? এখন কি কিছু ক্ষেত্র আছে যেটাতে আপনার এটা আপনার হালকা কাটলেও আমরা দুইটা দেই, সেটা কখন কেউ বলতে পারবেন? আমাদের ছোটবেলার যে টিটেনাসের টিকার একটা ডোজ থাকে না, ছোটবেলায় যখন আমরা বুঝতে শিখি নাই তার আগে বাচ্চাদের যখন টিটেনাস টিকাটা দেই, ওই টিকাটা যদি কারো ইনকমপ্লিট থাকে, বুঝতে পেরেছেন? আপনার বাচ্চা টিকা দিয়েছে কিনা সেটা কে বুঝবে? আমি বুঝবো? এটা কার্ড দেয় না, টিকার কার্ডে লেখা থাকে না আপনি দিন গিয়েছেন কিনা, ঠিক মতো গিয়েছেন কিনা, কোনো টিকা মিস হয়েছে কিনা, সেটা কি আপনি জানবেন না আমি জানবো? বাবা মা জানবে, প্লাস যে টিকা দিয়েছে তার কাছে গেলে তার খাতায় এন্ট্রি থাকবে, ইভেন ডকুমেন্টটা থাকবে। তো ডকুমেন্টে প্রত্যেকটা টিকা দেওয়ার পরে কি আর সাইন করে দেয় না, দেখেছেন আপনারা?
ঠিক আছে? তো এটা মুখে বলার কিছু না, এটা ভুলে যাওয়াটা স্বাভাবিক। আমি জানি না আমার বাচ্চার কি টিকা দিচ্ছে না দিচ্ছে, কেউ জানে না, তাই না? কিন্তু ডকুমেন্ট তো থাকে, ডকুমেন্টে লেখা থাকে না কোন টিকা কি মিস হয়েছে কিনা, বা কোন টিকা কবে দিয়েছে, কতদিন পর পর, সবকিছু একটা হিসাব থাকে, চার্ট করা থাকে। কিন্তু এটা একটা কার্ড দেয়, টিকা কার্ড, হলুদ রঙের, দেখেছেন? ঠিক আছে। তো ওটা যদি ইনকমপ্লিট থাকে সেক্ষেত্রে আমরা দুটাই দিব। একবার নিয়ে ফেললে টিকাটা 5 বছরের মধ্যে আমাদের আর প্যারা নাই, টেনশন নাই। আবার 5 বছর পরে কি যদি আবার কখনো ইনজুরি হয়, মনে করেন আপনি আজকে কাটলো, আপনাকে এটা টিকা আমি দিয়ে দিলাম, হ্যাঁ, এটা আপনার আবার মনে করেন 1 মাস 2 মাস পরে আবার কাটলো, তখন কি টিকা নেওয়ার দরকার আছে? টিকাটা আমরা মাসেলে দিচ্ছি না, মাসেলে দেওয়ার মানে কি, মাসেলে টিকাটা 5 বছর পর্যন্ত কি স্টোর থাকে, ধীরে 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 সেটা নিঃসৃত হয়। জি বসে বলো, বুঝি নাই। যাকে হ্যাঁ, তখন আর কিছু করার নাই। টিকা মানে কি, প্রতিষেধক হওয়ার আগে প্রোটেকশন। আপনি প্রোটেকশন বোঝেন? প্রোটেকশন মানে কি, যাতে না হয়। আমরা প্রেগনেন্সি রোধ করার জন্য কি প্রোটেকশন ব্যবহার করি না? কন্ডম ব্যবহার করি, পিল খাই, বা যা যা করি, যে যেটা করি, ঠিক আছে না? প্রোটেকশন মানে কি, প্রতিরোধ করলাম, ঠিক আছে না? এখন হয়ে গেলে কি আর ওই তখন কি পিল খেয়ে হবে, কন্ডম পরে হবে, বাচ্চা পেটে চলে আসলে হবে? এটাও সেম। বুঝতে পেরেছেন? এটার ওরকম চিকিৎসা নাই। করলে সান্ত্বনামূলক কিছু আছে, ভিটামিন ক্যালসিয়াম খেয়ে একটু করা, কিন্তু আলটিমেটলি ফিডব্যাক খারাপ। এই রোগটা, তারপরে যে কুকুরে কামড় দিলে যে র্যাবিস, এগুলার চিকিৎসা এরকম হয় না। সেই কারণেই তো আমরা টিকা বানাচ্ছি। ওই যে মা যদি আকাম করে, ওই যে বললাম আমি যে একটা মেয়ে বালেগ হওয়ার পর থেকে, মেয়ের যে মাসিক শুরু হয় কবে, নর্মালি 12 বছর, 13 বছর, 11 বছর, এক এক দেশে এক এক রকম হয়, তাই না? সেই সময় থেকে 18 বছর বয়স পর্যন্ত তার 5টা টিটিকর ডোজ থাকে, জানেন সেটা? মেয়েদের, ছেলেদের নেওয়া লাগে না। ছেলেদের ওই যে বাচ্চা কালেরটা নিলেই হয়, হ্যাঁ। আর মেয়েদের কি এক্সট্রা 5টা টিটিকার একটা ডোজ থাকে শুধু মেয়েদের জন্য। বুঝতে পেরেছেন? সেটা যদি ইনকমপ্লিট থাকে, সেই টিটিটার একটা হিসাব আছে, আমি আপনাকে এই যে একটু পরে বলতেছি, ওইটার একটা টপিক আসতেছে সামনে, ঠিক আছে? তো তখন আপনার হতে পারে। ওই মেয়েটা কেন টিকাটা নেয়, মেয়ের পেটে যখন বাচ্চাটা আসে, তখন ওই মায়ের ব্লাডই তো বাচ্চা শরীর দিয়ে চলাফেরা করে নাকি, ওখান থেকে তো সে পুষ্টি পায় না। ওই মার যদি ভ্যাকসিনটা নেওয়া থাকে, বাচ্চা অটোমেটিক এটা ইমিউন হয়ে যায়। তাহলে মা যদি ভ্যাকসিনটা ইনকমপ্লিট থাকে, সেক্ষেত্রে বাচ্চা কিন্তু এই রোগে আক্রান্ত হতে পারে। বুঝতে পেরেছেন? তখন আর একবার আক্রান্ত হয়ে গেলে আর টিকা নিয়ে লাভ আছে? তাহলে এটা অবশ্যই, এটা কিভাবে আপনারা লিখবেন, 1 অ্যাম্পুল, মনে আছে? এটা কি অ্যাম্পুলে থাকে না ভায়ালে থাকে? অ্যাম্পুল ভায়াল আপনাদেরকে বুঝায় বলা হয়েছিল না? তো কিছু বলেন না কেন, চুপ করে আছে? তা আমি কেমনে বুঝবো যে বলছি কিনা? ব্যস্ত অনেকগুলো, আমার তো খেয়াল থাকে না কাকে কি বলছি। তার কেউ তো কিছু বলেন না, আপনি তো বুঝতে পারছেন। বুঝলাম না কিছু। আরে হ্যাঁ বা না কিছু বলেন, না বললে বলেন, আমি আবার বলি, কিছুই বলে না। আপনি তো আসেন নাই ক্লাসে, আপনি স্মরণ হবে কেমনে? আর কারো স্মরণ নাই? খুলতে হয় না? এক অ্যাম্পুল বাহুর মাংসপেশিতে দিবেন, শেষ। এটা তো সেম ভাবে লিখে দিবেন, ঠিক আছে, শেষ।
এটা মোটামুটি 2 ml এর মতো থাকে সম্ভবত। এটা ওই অ্যাম্পুলে থাকে, এক একটা থেকে এক একটা সম্ভবত 2 ml। এটা আসলে ওইভাবে বলা যাচ্ছে না, ওটা দেখতে হবে। মোস্ট প্রবাবলি 2 ml থাকে। 2 থেকে 3 হবে আর কি, 2 হওয়ার সম্ভাবনা বেশি। ওই পুরোটাই তুলবেন, ওটার সাথে দেওয়া থাকে, ওটার সাথে সিরিজ টিরিজ থাকে, সেট থাকে। হ্যাঁ হ্যাঁ, মানে 3cc সিরিজ হলেই হয়, 2 ml এর মতো হয়। ঠিক আছে, বুঝতে পেরেছেন? তো এগুলার আর কি প্রতিষেধক ব্যবহার করতে হবে, হয়ে গেলে আবার ওইরকম চিকিৎসা করে কুল পাবেন না। ঘুম আসে? ঠিক আছে। মিজেলস, মিজেলস অর্থ কি? হাম। হাম শুনেছেন আপনারা? হ্যাঁ, হাম শুনেছেন না? হাম ছোট বাচ্চাদের হয়। হ্যাঁ, আচ্ছা, এটার সিমটম কি তাহলে? হামের সিমটম হলো ঘামাচির মতো শরীরে ছোট 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 র্যাশ উঠবে। এখন ছোট ছোট র্যাশ তো অনেক রোগে ওঠে, তাই না? এখন দেখেন, চিকেন পক্স চিনেন আপনারা? চিকেন পক্স গত ক্লাসে বলেছিলাম, মনে আছে? ঘামাচির মতো ছোট ছোট র্যাশ উঠবে, কিন্তু ভিতরে পানির ফোসকার মতো থাকবে, তাই না? চুলকাইলে কসকস বের হবে, পানি পানি বের হবে, মনে আছে? কথা বলে না কেউ, সবাই মন যে কোথায় রেখে আসছে। এখন দেখতেছি সবার সাথে সাথে মনের মানুষ সাথে সাথে নিয়ে আসতে হবে, তাহলে মন ক্লাসেই থাকবে। তো দেখতেছি 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় একটু চেষ্টা করেন মনোযোগ দেওয়ার জন্য, বুঝেন নাই? মন অন্য জায়গায় রাখা, এখানে শরীর রেখা তো হবে না, ঠিক আছে না? আচ্ছা, তাহলে গত ক্লাসে আসেন নাই কে কে? বাকিরা তো ছিলেন, বাকিরা জানেন না চিকেন পক্স পড়ানো হয়েছিল না গত ক্লাসে? কি বলেছিলাম মনে আছে? খাতা খুঁজতেছে আরেকজন। কিন্তু ভিতরে পানির ফোসকা থাকে, আর এটাতে ঘামাচির মতো থাকবে, কিন্তু ভিতরে পানির ফোসকা থাকবে না। চুলকাইলে পানি পানি কসকস বের হবে না, বুঝতে পেরেছেন? হামের ক্ষেত্রে। আর হামে আরেকটা জিনিস বুঝতে পারবেন কিভাবে আপনি, অনেক হাই গ্রেড ফিভার থাকবে, 102-3, 102-3-4 পর্যন্ত হবে। অনেক সময় জ্বর 104-5 চলে গেলে খিচুনি হবে। তো আপনি জানেন, তো বলেন, দুইটা বলেন তো হয়ে গেল। আপনি তারও ভালো ভালো বুঝবেন, নিজের অভিজ্ঞতা আছে। ছোটবেলায় হয়েছিল? তো বলেন কি সমস্যা হয়েছিল, বসে বলেন। তো তাহলে তো মনে থাকার কথা। এইচএসসি সময় তো অনেকে বিয়ে শাদী করে ফেলে, তার আগেও করে। চিকেন পক্স। আচ্ছা, তাহলে হামটা কি? শরীরে ঘামাচির মতো দানাদার দানাদার র্যাশ উঠবে, মোটামুটি সমস্ত শরীরেই হয়। কিন্তু ঘামাচি কিনা সেটা কেমনে বুঝবেন? ঘামাচি হলে জ্বর থাকবে, ঘামাচি হলে জ্বর থাকবে, লাল লাল র্যাশ উঠবে। কিন্তু ঘামাচি হলে কি জ্বর থাকে না, ঘামাচি হলে চুলকাবে, তাই না? আর ওইটাতে কি চুলকাবে, হালকা পাতলা চুলকাবে, র্যাশ উঠবে, কিন্তু প্রচন্ড জ্বর থাকবে, 102-3-4 এরকম জ্বর থাকবে। জ্বর কন্ট্রোল করতে না পারলে কি হবে? খিচুড়ি হবে অনেক সময়। বুঝতে পেরেছেন? ঠিক আছে, আচ্ছা, পরীক্ষা নিরীক্ষা করা লাগে না, এগুলা জিনিস দেখেই বোঝা যায়। বুঝতে পেরেছেন? তাহলে ট্রিটমেন্ট কি করবেন? হাম হয়ে গেলে ট্রিটমেন্ট বলতে আপনার অপেক্ষা করতে হবে, আর কিছু মলম ব্যবহার করতে পারেন। একটু আরাম পাওয়ার জন্য যে কোনো কিছু ব্যবহার করতে পারেন, নিম পাতা, তিলের তেল, যা মন চায়, আরামের জন্য।
ভালো হওয়ার জন্য কোনো ওষুধ কাজ করবে না। হ্যাঁ, একটু আরাম হওয়ার জন্য। এটা না হওয়ার জন্য কি ভ্যাকসিন আছে। হ্যাঁ, আরএক্স মানে হলো ট্রিটমেন্ট। হ্যাঁ, এটা ওরকম মিনিং নাই। জি, কোনটা হয়? হ্যাঁ, ভ্যাকসিন দিলেও অনেক সময় হয়। কারণ কি? এই রোগের নাম কি? আচ্ছা, আজকে ফার্স্ট ক্লাস আপনার? আচ্ছা, কমিউনিটি মেডিসিন হলো এই রোগগুলা একটা নির্দিষ্ট সমাজের মধ্যে হয়, বুঝতে পেরেছেন? তো যেমন আমাদের নর্মাল মেডিসিনটা হলো এই আপনার ইন্ডিভিজুয়াল, যে কোনো কারো রোগটা হতে পারে, বুঝতে পেরেছেন? কিন্তু কমিউনিটি মেডিসিনটা কেমন? এটা হলো একটা নির্দিষ্ট সমাজ বা গোষ্ঠীর মধ্যে রোগটা হবে, আপনার পার্সোনাল রোগ হবে না। এখন আপনি ভ্যাকসিন নিলেন, আপনার আশেপাশের লোকজন ভ্যাকসিন নেয় নাই, তাহলে কিন্তু আপনার রোগটা হতে পারে। ব্যাপারটা হচ্ছে এরকম। সেই জন্য যখন আমরা ভ্যাকসিন নেই, তাহলে কি করি? আমরা একটা নির্দিষ্ট সমাজে একটা কমিউনিটি ক্লিনিকে ভ্যাকসিনটা দেই না? আমরা এনকারেজ করি যাতে ভ্যাকসিনটা সবাই নেয়। পেয়ে গেলে অটোমেটিক বাকি যারা থাকে তারা কিন্তু ওইটা ভ্যাকসিনেটেড হয়ে যাচ্ছে। ওই যে হার্ড ইমিউনিটি বলি, এটাকে আমরা কি বলি? আপনি যদি ভ্যাকসিনেটেড থাকেন, আপনার থুতু ফেলবেন, আপনি প্রস্রাব পায়খানা করবেন, হাঁচি দিবেন, কাশি দিবেন, এর মাধ্যমে কিন্তু ইমিউনিটিটা চারপাশে ছড়ায় যাবে। কিন্তু একটা নির্দিষ্ট অ্যামাউন্টের নেওয়া লাগে। আপনি একা নিলে বাকি সবার ছড়াবে না। অ্যাটলিস্ট 60% লোক যদি ভ্যাকসিনটা নেয়, বাকি 40% অটোমেটিক কি ইমিউনিটিটা পেয়ে যাবে। যেমন আপনার ওই যে জানাজা নামাজের মতো। জানাজা নামাজে কি একজনও যদি পড়ে সবার সওয়াব হবে, আর যদি কেউ না পড়ে সবাই গুনাহগার হবে। ব্যাপারটা হচ্ছে এরকম, বুঝতে পেরেছেন? আচ্ছা, এই ক্রিমটা দিবেন 3 বেলা করে, ইজেক্স। এটা দিলে ওই যে ফুল ইগুলা স্পটটা নরমালি হয় না, যে একটা দাগ হয় না, বা যে জিনিসগুলোতে সোয়েলিংটা হয়েছে বা চুলকানিটা হয়েছে, এটা কমে যায়। আরেকটা দিতে পারেন ক্যালামিন। ক্যালামিন লোশন, এটা 4 বেলা, 4 থেকে 6 বেলা পর্যন্ত লাগানো যায়। ঠিক আছে? আর সাথে আপনি এটা হলো ওই দাগের গোটা মোটার জন্য। সাথে কি, যেহেতু প্রচন্ড পরিমাণে কি থাকে, জ্বরের ওষুধ লাগবে না? ঠিক আছে? সাপোজিটরি না পা যদি জ্বর 101 বা তার বেশি থাকে, হ্যাঁ, বাচ্চাদের সিরাপ দিবেন। বাচ্চাদেরটা আপনাকে এমসিএইচ পড়েছেন না? এমসিএইচ এ বাচ্চাদের ডোজটা বলে দেওয়া আছে না? এটা তো আমি জাস্ট ইন জেনারেল বললাম। যদি বাচ্চা হয়, আপনার বাচ্চাদের ট্যাবলেট কেন দিবেন? সিরাপ দিবেন 15 মিলিগ্রাম প্রতি কেজি হিসাব করে প্রতি বেলায় দিবেন। ঠিক আছে না? আচ্ছা, তাহলে আপনাদের কি এমসিএইচ হয়ে গিয়েছে? সামনে আছে না? এমসিএইচ তো হয়ে গেছে আপনাদের, আপনাদের তো শেষই পড়াশোনা। নাপাস সিরাপটা হলো, আপনি কি ফার্স্ট ক্লাস? এই ফার্স্ট ক্লাসগুলো আইসা আপনার তো কোরিলেশন করতে পারবেন না। আচ্ছা আচ্ছা, না আমার সমস্যা নাই, প্রবলেমটা হবে আপনার। আপনি তো বেসিকটা ক্লিয়ার না করে ডিরেক্ট এখানে চলে আসছেন না। আচ্ছা, সিরাপটা হলো 120 মিলিগ্রাম থাকে 1 চামচে। 1 চামচ সিরাপের ভিতরে কতটুকু থাকে? আর 120 মিলিগ্রাম থাকে ওষুধ। আর ওই 1 চামচের মধ্যে থাকে হলো 5 ml। 1 চামচ সমান 5 ml। লিকুইডটার পরিমাণ 1 চামচ মানে কি 5 মিলি। 1 চামচে 5 মিলি পরিমাণ লিকুইড ধরে। আর ওই লিকুইডের মধ্যে ওষুধটা থাকে কতটুকু? 120। তাহলে নাপার ডোজটা হইল 15 মিলিগ্রাম প্রতি কেজি প্রতি ডোজ।
নাপাটা নরমালি আমরা 4 বেলা দেই 6 ঘন্টা পর পর, জ্বর থাকলে। শুধু শুধু দিব না, জ্বর না থাকলে দিব না, ঠিক আছে? তো প্রতি বেলায় আমি কতটুকু করে দিব? প্রতি কেজির জন্য 15 মিলিগ্রাম দিব। তাহলে বাচ্চার ওজন যদি 10 কেজি হয় তাহলে কতটুকু পাবে? তাহলে 150 দিতে হলে কতটুকু দিতে হবে? 1 চামচ থাকে 120, 150 দিতে হলে 101 চামচ, 101 চামচ দিবেন। বুঝতে পেরেছেন? হিসাব করে নেবেন। পাশে একটা ক্যালকুলেটর নিয়ে বসবেন, গ্যাট গ্যাট করে মারবেন আর লিখবেন। বাচ্চাদের ওষুধ কম হইলে কাজ করবে না, বেশি হইলে ক্ষতি হবে। খুব সেন্সিটিভ, হ্যাঁ? হিসাব করে দিবেন। চামচে না মিললে ml হিসাব করে দিবেন। ড্রপ পাওয়া যায় বাজারে, লাগলে সে সিরিঞ্জ নিয়ে নিবে, সিরিঞ্জে সুই ফেলে দিয়ে সিরিঞ্জ দিয়ে তো ওষুধ খাওয়ানো যায়, তাই না? ড্রপ পাওয়া যায়, ড্রপ দিয়ে ওইভাবে আপনি ml হিসাব করে দিবেন। 5 মিলিতে যদি 120 থাকে তাহলে 150 হওয়ার জন্য কত মিলি লাগবে বলেন? 6.5 মিলি, ঠিক আছে? 5 মিলিতে 120, 1 মিলিতে কত? না 6.5 মিলি না, আর একটু কম লাগবে। 1 মিলিতে 24, তাই না? 1 মিলিতে 24 না? পড়াশোনা সব ভুলে গেছে। আচ্ছা ঠিক আছে, বাদ দেন, যা বুঝছেন তাই। বেশি বুঝতে গেলে আবার মাথায় চাপ পড়বে, তাই না? প্রেশার পড়ে যাবে। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছেন? সাথে কি দিব? চুলকানি থাকে না, একটা অ্যান্টি হিস্টামিন দিতে হবে না নাকি? অ্যান্টি হিস্টামিন যেটা আপনার ভালো লাগে। যদি ফেক্সোফেনাডিন দেন এক বেলা, বিলাস্টিন দিলেও এক বেলা, যদি রুপাটাডিন দেন এক বেলা, যদি মনে করেন এলসেট দেন বা লেভোসিট্রিজিন দেন তাও এক বেলা, যদি হিস্টাসিন দেন তাহলে 4 বেলা। জাইরিল বা আপনার যেটা বলি সেই সেক্ষেত্রে আপনার 3 বেলা দিতে পারে। বুঝতে পেরেছেন? অ্যান্টি হিস্টামিনটা আপনার চয়েস, ঠিক আছে? সব থেকে ভালো হয় ঘুম হয় এরকম দিলেই ভালো, কারণ এই সময় তো তার স্কুল কলেজ ক্লাস এগুলা করবে না। হিস্টাসিন বা জাইরিল দিতে পারেন। বুঝতে পেরেছেন? ঠিক আছে, হয়েছে সবার? আচ্ছা, ডিপথেরিয়া। ডিপথেরিয়াটা হলো একটা ব্রেনের রোগ। কিসের রোগ? কিসের রোগ? ব্রেন, মাথার রোগ, মাথার সমস্যা। হ্যাঁ, মাথার ব্রেনটা যদি হাইপার অ্যাক্টিভ হয়ে যায় তখন আমাদের খিঁচুনি হয়। ডিপথেরিয়ার পেশেন্টগুলা দেখবেন হঠাৎ করে খিঁচুনি হয়। খিঁচুনি তো বোঝেন, হাত পা খিচে চোখ টোক উল্টে দেয়, মুখ দিয়ে লালা বের হয়। বুঝতে পেরেছেন? ডিপথেরিয়া রোগীর সিমটমটা কি? হঠাৎ তার সময় অসময়ের হঠাৎ করে তার মনে করেন সে রান্না বান্না করতেছে, হঠাৎ করে তার খিঁচুনি শুরু হয়ে গেল। হুটহাট, কোনো কি সময় অসময় নাই, নিয়ম কানুন নাই যে এই হইলে। যেমন জ্বর হইলে যেটা হয়, জ্বর 103, 4, 5 চলে গেলে তখন বাচ্চাদের খিঁচুনি হয়, তাই না? কিন্তু ডিপথেরিয়ার খিঁচুনিটা কেমন? হঠাৎ করে, কোনো নির্দিষ্ট কোনো নিয়ম নাই। তার মানে তার ব্রেনটা যখন আমাদের হাইপার অ্যাক্টিভ হয়ে যায় তখন কি হয়? ওভারলোড হয়ে যায় না, তখন খিঁচুনিটা হয়। তাহলে ডিপথেরিয়ার কিন্তু একটা কি আছে? ভ্যাকসিন আছে। ছোটবেলায় দেই না আমরা? ডিপিটি, ডিপথেরিয়া, পোলিওমাইলাইটিস আর টিটেনাস, 3টা ভ্যাকসিন একসাথে ওই যে রানে দেয়, মনে আছে? বাচ্চাদের যে কান্নাকাটি করে, যাদের বাচ্চা আছে তারা জানেন, যাদের নাই তারা আর কেমনে জানবে? নিজেদেরটা তো আর মনে নাই। ঠিক আছে, তাহলে সিমটম কি হবে? হঠাৎ তার খিঁচুনি হবে, প্রায় হবে, মাঝে মাঝেই হবে। তখন আপনি জিনিসটা বুঝতে পারবেন। পরীক্ষা নিরীক্ষার জন্য আমরা কি করি? একটা ইইজি করি। ইসিজি তো আপনারা চিনেন। ইসিজি মানে কি? হার্টের পরীক্ষা। ইলেকট্রোকার্ডিওগ্রাম মানে কি? ইসিজি, ইলেকট্রোকার্ডিওগ্রাম, হার্টের পরীক্ষা। কার্ডিও মানে হার্ট, আর এটা হইলো ইলেকট্রোএনকেফালোগ্রাম।
এটা হলো ব্রেনের পরীক্ষা। ইসিজিতে যেরকম বুকের মধ্যে লিড পরায়া পরায়া দেয় না, ওই যে এরকম পড়াই না অনেকগুলা, এটাতেও মাথার মধ্যে পড়ায়। বুঝতে পেরেছেন? এটার মাধ্যমে আমরা মাথার ফাংশনটা দেখি। সাথে আপনি চাইলে একটা সিটি স্ক্যান করতে পারেন। সিটি স্ক্যান অফ ব্রেন, মাথার একটা সিটি স্ক্যান। যেহেতু রোগটা মাথার রোগ, আপনি তো রক্ত পরীক্ষা টরীক্ষা করে তেমন একটা কিছু পাবেন না। তারপরে আপনি একটা রক্ত পরীক্ষা করতে পারেন শখের বসে, ঠিক আছে? কিন্তু আপনার মূলত আমরা যেহেতু এটা ব্রেনের রোগ, মাথায় সমস্যা, আমরা মাথার পরীক্ষা নিরীক্ষাগুলোর দিকেই প্রায়োরিটি দিব, ঠিক আছে? তো ইইজি করব, দেখবো তার ব্রেনের ফাংশনটা, ব্রেনের অ্যাক্টিভিটিটা কি অবস্থা আছে, কোনো প্রবলেম আমরা পাই কিনা। হাইপার অ্যাক্টিভিটি দেখা যায় এখানে। আর আপনার এই সিটি স্ক্যান করে দেখবো তার মাথার ভিতরে কোনো গ্রোথ আছে কিনা, বা আদার্স কোনো প্রবলেম আছে। অনেক সময় টিউমার হতে পারে, বা অনেক সময় রক্ত জমাট বাঁধতে পারে। এগুলো থাকলেও অনেক সময় এগুলো প্রবলেম হয়। এখন শিওর হতে হবে তো তার কি রোগটা কি ডিপথেরিয়ায় হয়েছে নাকি। হ্যাঁ, ধরা পড়বে না কেন? ঠিক আছে না, মৃগী তার একটা রোগ। মৃগী জিনিসটা কি বলেন? আর এগুলা কিছু দেখা লাগে না, ওঠো। মৃগী কিন্তু একটা কন্ডিশন থাকে, পানি দেখলে, আগুন দেখলে, আবার ওদেরকে জুতা নিয়ে নাকের সামনে জুতা দিলে ভালো হয়। এটাতে জুতা দিলে উল্টা আপনার জুতাটা মারবে। হ্যাঁ, আসলে জুতাটা ফেক না, এটা হলো যে লেদার তো বোঝেন, চামড়ার একটা স্মেল থাকে। চামড়ার স্মেলটা থাকলে আপনার অনেক সময় আপনার চামড়ার স্মেলটা ওই তাদের যে একটা ওই ব্রেনের ভিতরে আমাদের অনেক কিছু স্মেল আছে না, স্মেল যেমন আপনার যদি আপনার বমি আসে, গাড়িতে বমি করছে, বমি আসতেছে, আপনি একটু লেবু পাতার স্মেল নিলেন, ফ্রেশ লাগে না? এটাও অনেকটা ওরকম, চামড়ার যে একটা গন্ধ আছে। হ্যাঁ, এখন ওই চামড়ার গন্ধটাকে আমরা জুতার ভিতরে পাই, কালি ডালি করে এগুলো গন্ধ থাকে। এখন আপনি পিওর লেদারের যে স্মেলটা, মানে পিওর লেদার তো বোঝেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই কালি করা ছাড়া জুতা, ওগুলাতে অনেক সময় কাজ করে। কিন্তু আমরা কি জুতা, এই একটু আগে আসার সময় দেখলাম একজনের মৃগী হয়েছে এখানে, জুতা নিয়ে, পায়ের জুতা নিয়ে জুতার তলি সমঝাচ্ছে। তলি তো ময়লা, খালি ধুলাবালি, কাদা টাদা, গোবর টবর আছে, ওগুলার গন্ধ আর কাজ হবে? কথা বুঝতে পারছেন? এই হলো ঘটনা। হুম হুম হুম, চামড়া। আচ্ছা, ঠিক আছে। তাহলে মৃগী রোগ আর এটার পার্থক্যটা আপনি কেমনে বুঝবেন? আচ্ছা, এটা আরেকটা ব্যাপার আছে, সেটা হলো গিয়ে অনেক সময় আমাদের ইনফেকশন থেকেও এই রোগটা হয়। ওই যে আমাদের অনেক সময় যেমন ওই যে, আচ্ছা, অনেক সময় আমাদের ইনফেকশন থেকে, ওই যে সেপ্টিসেমিয়ার কথা শুনছেন না? ইনফেকশনটা ব্রেনে ছড়ায় গেলে ওই সেপ্টিসেমিয়া জানার জন্য, সেপ্টিসেমিয়া হলো বললে সেপটিক হয়ে গেছে। সেপটিক তো বুঝেন, মনে করেন আপনার এখানে একটা ইনফেকশন হইলো, ওই ইনফেকশনটা কি হইলো, যখন অনেক সিরিয়াস পর্যায়ে চলে গেল, তখন আমরা কি বলি, সেপ্টিসেমিয়া হয়ে গেছে। ওই ইনফেকশনটা অনেক সময় আমাদের ব্রেনে চলে যায়, বিভিন্ন কারণে ছড়ায় যায়, তাই না? ইনফেকশন কি ব্লাডের মাধ্যমে ছড়ায় না? ইনফেকশনটা তো ব্লাডের মাধ্যমে ছড়ায়, তাই না? তো ব্লাডটা তো আমাদের ব্রেনের ভিতরেও যায়, অনেক সময় ইনফেকশনটা ব্রেনের ভিতরেও চলে যায়, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই পরীক্ষা নিরীক্ষাগুলো করে আমরা কি দেখতে পাবো? কনফার্ম হবো, কনফার্ম হলে আমরা ওষুধপত্র দিব।
ট্রিটমেন্ট কি দিব? সবার প্রথমে আমরা কোনটা খেয়াল রাখবো? ভ্যাকসিন। ভ্যাকসিন কি নাম? ডিপথেরিয়া ভ্যাকসিন। না না না, ভ্যাকসিনটা আগে দিতে হয়। মানে ভ্যাকসিনটা আমরা প্রায়োরিটি দিয়ে রাখবো অবশ্যই, কারণ আমাদের প্রত্যেকটা বাচ্চাকে আমরা কি করব? এই ভ্যাকসিনটা আমরা সবাইকে দিব। পোলিও ভ্যাকসিন, ডিপথেরিয়া ভ্যাকসিন, বুঝতে পেরেছেন? আর টিটেনাসের ভ্যাকসিন, তিনটা আমরা একসাথে দিই। তাকে ভ্যাকসিন দিয়ে লাভ নাই। ভ্যাকসিনটা তো আমরা কি বুঝাইলাম? আমি একটু আগে তো বললাম, ভ্যাকসিনটা কি? প্রতিষেধক, মানে যাতে না হয় সেই জন্য দিব। হয়ে গেলে আর ভ্যাকসিনের কাজ নাই। কথা বুঝতে পেরেছেন? ট্রিটমেন্ট কমপ্লিট হলে দেওয়া যেতে পারে, হ্যাঁ কথা ঠিক, কিন্তু তারপরে কি এটা একবার হয়ে গেলে এটা আর তখন ভ্যাকসিন দিয়ে লাভ হয় না। যেমন আপনার চিকেন পক্সটা একবার হয়ে গেলে আমাদের শরীরের ভিতরে অটো অ্যান্টিবডি তৈরি হয়, বুঝতে পেরেছেন? একবার যদি চিকেন পক্স আমাদের হয়ে যায়, আমাদের শরীরটা চিকেন পক্সের জীবাণুটাকে কি করে? চিনে ফেলে, নেক্সট টাইম আর এটা হয় না। কিন্তু এটা আবার উল্টা, একবার হলে পরে আবার এটা প্রায় হতে পারে। ট্রিটমেন্টটা সারা জীবন মোটামুটি লং টাইম কন্টিনিউ করা লাগে, বাদ দিয়ে দিলে আবার হতে পারে, বুঝতে পেরেছেন? এটা প্রপার সুস্থ হয় না। সুস্থ হয়ে গেলে কি করতে হবে? ভ্যাকসিন দিতে হবে সময় মতো। ভ্যাকসিনটা যদি না দেন, আপনার যদি এই রোগটা আক্রান্ত হয়ে যান, এটা আপনাকে জ্বালাবে, বুঝতে পেরেছেন? ট্রিটমেন্টের মধ্যে, ট্রিটমেন্টে থাকলে ভালো থাকবেন, ট্রিটমেন্ট থেকে বের হয়ে গেলে আবার যে কোনো সময় আপনি আক্রান্ত হতে পারেন। ঠিক আছে? একটা রোগী আসলো, তার এই ডিপথেরিয়া রোগী আসলো, সে পূর্ব কখনো জানে আমরা টোটাল ট্রিটমেন্ট দিলাম, সে যদি পরবর্তীতে চায় যে তাকে একটা ভ্যাকসিন দিয়ে দেবো যাতে নেক্সট আর কখনো প্রবলেমটা না ফেস করতে হয়, তাকে বুঝিয়ে বলবেন সবকিছু একটা সময় আছে। যেমন ইনফ্লুয়েঞ্জা তো চিনেন আপনারা, ফুসফুসের একটা ইনফেকশন, ওটার ভ্যাকসিনটা প্রতি বছর দিতে হয়, এক একটা এক এক সিস্টেম। করোনার নাম শুনছেন? করোনা হওয়ার পরে দিছেন? তাহলে এটা বুঝতে পারছেন। হয়ে গেলে আর টিকা দিয়ে লাভ আছে? হয়েই তো গেছে আপনার। আচ্ছা, তাহলে আমরা যেহেতু এটা ইনফেকশন থেকে হয়, অবশ্যই একটা কি রাখবো? একটা অ্যান্টিবায়োটিক কভারেজ দিব। হ্যাঁ, মানে অ্যান্টিবায়োটিক কোনটা দিবেন? আপনি সেফিক্সিম দিতে পারেন, সেফুরোক্সিমও দিতে পারেন, তাই না? সেফিক্সিম হয় 400 পাওয়ার, আর সেফুরোক্সিম হয় 500 পাওয়ার। দুটারই 2 বেলা করে 7 দিন দিয়ে দিবেন, যেটা ভালো লাগে আপনার। ঠিক আছে? সাথে কি দিবেন? একটা অ্যান্টি আলসারেন দিবেন, গ্যাসের ওষুধ, যেটা মন চায় আপনার। সাথে দিবেন কি? মাথাটা ঠান্ডা রাখার ওষুধ। কি ওষুধ দিবেন মাথা ঠান্ডা রাখার জন্য? ট্রিপটিন দিতে পারেন। হ্যাঁ, অ্যামিলিন বা ট্রিপটিন। তিন মাস দিয়ে দেন, ঠিক আছে? এটা যদি প্রবলেম বেশি হয় 3 বেলা দিবেন, ঠিক আছে? প্রথমে 2 বেলা দিবেন, 2 বেলা যদি প্রবলেম সলভ না হয় 3 বেলা দিবেন। কিন্তু এটা তাকে বলে দিবেন এই ওষুধটা খাইলে কিন্তু আপনার ঘুম আসতে পারে। কথা বুঝতে পেরেছেন? তাকে এখন ব্রেন ঠান্ডা করার ওষুধ দিলে কি হবে? ঘুম আসবে, স্বাভাবিক জিনিস। আমাদের ব্রেনটা যখন মানে শীতল হয়ে যায়, একদম শান্তিতে চলে যায়, তখন আমাদের ঘুম আসে না? যখন আপনি মসজিদে যাবেন, জুমার নামাজে যদি যান, কখনো সকালবেলা আগে যান, দিয়ে যখন দেখবেন যে কোরআন তেলাওয়াত শুনতেছেন, সুন্দর শান্তিতে একটা ঘুম চলে আসে, খেয়াল করছেন? শয়তানে আনে।
যাই হোক, আপনার যখন শান্তি লাগবে, মনের ভিতরে যখন একটা শান্তি থাকবে, ফুরফুরা মনে থাকবে, দেখবেন হালকা রিল্যাক্স লাগতেছে, ঘুম আসতেছে, তাই না? তো এই আর কি, মানে আমাদের ব্রেনটা যদি রিল্যাক্স থাকে, আমাদের কি আসে? ঘুম আসে। ঠিক আছে, তাইলে আমরা একটা ওষুধ দিয়ে দিব মাথাটা ঠান্ডা রাখার জন্য। এখন আরেকটা ওষুধ নতুন আসছে, এই টিপটিনটা না দিয়ে আমরা ওটা দিতে পারি। ওটার মধ্যে এই টিপটিনের যে মূল মলিকুলটা এমিটিপটিলিন, ওটাও থাকে, সাথে ক্লোরডায়াজোবক্সাইডও থাকে। হ্যাঁ, ওটা হলো বাজারে পাওয়া যায় রিলাইফ নামে। রিলাইফ আছে, অ্যামিক্লো আছে, তারপরে আপনার রিকোডেপ আছে, হ্যাঁ, লিম্বিক্স আছে, বিভিন্ন নামে আছে। হ্যাঁ, জিনিসটা হলো এটাই, এটা দিতে পারি আমরা 3 বেলা করে। হ্যাঁ, এটা একটু বেটার কাজ করে এটার থেকে। এটা তো 25, তো এর মধ্যে 12.5 থাকে, এটা সাথে কিছু বলবেন? আচ্ছা, এটা আর কি লেটেস্ট। হ্যাঁ, হ্যাঁ, লিম্বিক্স, রিলাইফ, হ্যাঁ হ্যাঁ, না এটা আসলে এই রোগটা মূলত আপনার এই একটু লং টাইম থাকে, বলতে গেলে সারা জীবনও খাওয়া লাগতে পারে। বুঝতে পেরেছেন? মানে এটা খাওয়া ছেড়ে দিলে আবার আপনার ওই প্রবলেমটা অনেক সময় খিচুড়ি টিচুড়ি আবার হতে পারে। কথা বুঝতে পারছেন? এই জন্য 3 মাস না, এটা আপনি সারা জীবনও খাওয়া লাগতে পারে। বাদ দিয়ে দিবেন, আবার সমস্যা হয়। আবার এইগুলো শুধু একটা প্রবলেমও আছে, অ্যাডিকশন হয়ে যায়। বাদ দিয়ে দিলে আপনি অস্থির হয়ে যাবেন, পাগলামি করবেন, অস্থির লাগবে, আশেপাশে মানুষদের মারবেন, মানে ছটফট করবেন, ঘুম আসবে না। এটা একটা প্রবলেম আছে। এখন কিছু করার নাই, তো সময় মতো কি টিকা দেন নাই, একটু তো ভোগান্তি স্বীকার করতেই হবে। মা বাপের দোষ, মা বাপের সন্তান না আপনারা, এটার ফল তো আপনারা ভোগ করতে হবে। ঠিক আছে, বুঝি না কি এটাকে আমি বলছি মেয়েদের হয়, এটা কোনো কথা? একটু পর বেড়ে গেলে এরকম যে এরাই বৈষম্য করেন, দেখছেন? আচ্ছা ঠিক আছে, হুপিং কাপ, হুপিং কাপটা এখন হয় না তেমন একটা। এটা হলো কি, দেখবেন অনেকে যারা কাশতে কাশতে লাভ দিয়ে ওঠে, খেয়াল করছেন? ঘাসপরিং দেখছেন? ঘাসপরিং কেমন? ঘাসপরিং কেমন? লাফিয়ে লাফিয়ে চলে না? আচ্ছা, তাহলে এই হুপিং কাপটা যাদের হয়, তারাও দেখবেন যে কি কাশি দিতে দিতে এরকম করে দিতে, দেখছেন না? অনেকে খুশখুশে কাশি থাকে, এরকম হয়। ঠিক আছে, তাহলে এটার সিমটম হলো এই। আর ইনভেস্টিগেশন কি করবেন? চেস্ট এক্সরে করবেন, চেস্ট এক্সরে করবেন। ঠিক আছে, আচ্ছা। আর ট্রিটমেন্ট কি করবেন? হুপিং কাশিরও কিন্তু একটা কি আছে, ভ্যাকসিন আছে। মানে কমিউনিটি মেডিসিনের ম্যাক্সিমাম রোগেরই কিন্তু কি আছে, ভ্যাকসিন আছে। ঠিক আছে, ভ্যাকসিনটা অবশ্যই দিতে হবে সময় মতো, ছোটবেলায়। আর যদি হয়ে যায় সেক্ষেত্রে টিমটম কি নর্মালি কি এই কাশিগুলা শুকনা কাশি থাকে, ওরকম কফ সবসময় বের হয় না। তা আমি কি মেডিসিন কি আপনাদের পড়াইছিলাম না অন্য কেউ পড়াইছিল? ওই যে কাশির যে একটা সিরাপ ছিল, বলে দিয়েছিলাম। আরে ওইটা না, 3-4টা সিরাপের নাম বলে দিয়েছিলাম কিনা, যে কফ বের হইলে কোনটা খাবে। ঠিক আছে, তো ওইটার সূত্র মোতাবেক আর কি। হ্যাঁ, তো এটা যেহেতু শুকনা কাশি থাকে, তাহলে আপনি এটাতে কোনটা দিতে পারেন? 1 চামচ 4 বেলা। সারাতে কি দিবেন? এটা মন্টির লোক দিতে পারেন না?
ডেক্সপোটেন প্লাস, হ্যাঁ এটা দিতে পারেন। সাথে যদি তার জ্বর থাকে, যদি জ্বর থাকে তাহলে কি দিবেন? আচ্ছা আমি বলি, যে কোনো একটা কাশির রোগী যদি সাথে জ্বর থাকে অবশ্যই একটা অ্যান্টিবায়োটিক কভারেজ দিবে। বুঝতে পেরেছেন? নরমালি কি কাশিতে কি জ্বর থাকে? একটা কাশির রোগীর জ্বরটা কখন আসে? যখন তার ইনফেকশনটা ব্লাডে ছড়িয়ে যায়। জ্বর মানে কি? ইনফেকশন। সেটা ভাইরাল ইনফেকশন হতে পারে, ব্যাকটেরিয়ারও হতে পারে। ঠিক আছে? এখন আপনি ওই বুকের এক্সরেটা যখন দেখবেন, আপনারা তো আমরা যে প্যাথোলজি ক্লাসে এক্সরেটা দেখা শিখিয়ে দিব, এই যে এরপরে প্যাথোলজি ক্লাস নেক্সট সপ্তাহ থেকে। তো তাহলে আপনারা যখন এক্সরেটা দেখবেন তখন আপনারা কি বুঝতে পারবেন? ইনফেকশন আছে কিনা। আর যেহেতু কাশির সাথে জ্বর থাকবে, রোগীকে জিজ্ঞেস করবেন কাশিটা আগে এসেছে না জ্বরটা আগে এসেছে। যদি বলে জ্বর আগে আসছে তাহলে ব্যাপারটা একরকম, আর যদি বলে কাশিটা আগে আসছে তাহলে কি হবে? কাশিটা হয়েছে, কাশিটার থেকে ফুসফুসে ইনফেকশন হয়েছে, ইনফেকশনটা ব্লাডে ছড়ায় গিয়ে জ্বর আসছে। তাহলে একটা অ্যান্টিবায়োটিক কভারেজ রাখতে হবে। বুঝতে পেরেছেন? সেক্ষেত্রে আপনার সেফিক্সিম দিলেই হয়। হ্যাঁ 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 হ্যাঁ। আর আগে আসলে বুঝবেন যে ভাইরাস জ্বর। ভাইরাস জ্বরে কাশি জ্বর একসাথে আসে মোটামুটি, আবার অনেক সময় জ্বরটা আগে আসে কাশিটা পরে আসে, তাহলে বুঝবেন যে ভাইরাস জ্বর। ঠিক আছে? আচ্ছা তাইলে গেল এই, আর হলো গিয়ে সাথে কি 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 বলেন? কি সিরাপের কথা বলছিলাম শুকনা কাশির জন্য? কোশ্চেন করে নিজে বিপদে পড়ে গেছে। 4টা সিরাপের নাম বলছিলাম না? কি কি নাম বলছিলাম মনে আছে? ডেক্সপোটেন প্লাস, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। সাথে আরেকটা জিনিস দিয়ে দিবেন, সেটা হলো টোফেন। চিনেন আপনারা? কি কি টোফেন? ঘুম তো আসবেই, এটা মাসখানেক দিয়ে দেন। হ্যাঁ এটা এটা হলো দুইটা কাজ করবে। একটা হলো অ্যান্টি অ্যালার্জিক অ্যাক্টিভিটি আছে, অ্যান্টি হিস্টামিন হিসেবে কাজ করবে, প্লাস আপনার মাস্ট সেল স্টেবিলাইজার, মানে আমাদের যে কাশিটা যে কারণে হচ্ছে, অ্যালার্জিক যে রিয়াকশনটা হচ্ছে, ওই জিনিসটাকেও স্টেবিলাইজ রিল্যাক্স করবে। বুঝতে পারছেন? এক এক 10 দিলে রোগী মরে যাবে, এক এক ঘুমায় কাহিল হয়ে যায়। 10 দিলে তো শেষ। এটার ভ্যাকসিনটা কিন্তু বাচ্চাদেরকে অবশ্যই দেওয়ার চেষ্টা করতে হবে। হ্যাঁ আর আরেকটা মজার ব্যাপার হইলো, যারা এই রোগটা থাকে প্লাস স্মোকার, সিগারেট খায়, তাদের ক্ষেত্রে কিন্তু ঝামেলা আছে, এই রোগ ভালো হয় না। হ্যাঁ দেখবেন কিছু কিছু মানুষ আছে যারা সারা সবসময় এরকম কাশে, বিড়ি খায় আর কাশে। খেয়াল করছেন? আরেকটা ব্যাপার আছে এটার সাথে, ওই সিওপিডি বা যে অ্যাজমার একটা পার্থক্য আছে, ওগুলাতে শ্বাসকষ্ট থাকে, এটাতে শ্বাসকষ্ট থাকবে, শুধু কাশবে, মানে কথা বলতেছে খালি কাশতেছে, কথায় কথায় কাশতেছে। হ্যাঁ সিগারেট টানতেছে কাশতেছে, কিন্তু শ্বাসকষ্ট নাই। আর যদি সিওপিডি অ্যাজমা থাকে তাহলে কি শ্বাসকষ্ট হবে। এটা পার্থক্যটা আপনি বুঝতে পারবেন, কারণ অ্যাজমা সিওপিডির কাশিটাও কিন্তু ভালো হয় না। অ্যাজমাটা মোটামুটি ই হয়, কিন্তু সিওপিডি হয়ে গেলে বা ইমফাইসিমা হয়ে গেলে ওগুলো কাশি ভালো হয় না। বুঝতে পেরেছেন? তাহলে এটাতে শ্বাসকষ্ট থাকবে না, সে রিল্যাক্স, তার মধ্যে ওইরকম রোগও থাকবে না, সে সুস্থ মানুষ, কিন্তু মানে এমনি এমনি কাশে। কথা বুঝতে পারছেন? মনে হবে তারা এটা কাশিটা এটা স্বভাব। ঠিক আছে? মোনাসটা হলো গিয়া আপনার ফুসফুসটা ক্লিয়ার রাখবে, প্লাস আপনার অ্যান্টি হিস্টামিনের মতো অ্যাক্টিভিটি দিবে। বুঝতে পারছেন? তারপর হলো র্যাবিস।
র্যাবিস মানে কি? জল আতঙ্ক। আতঙ্ক মানে কি? আতঙ্ক মানে কি? ভয়। আর জল মানে? জল মানে কি? পানি। পানি আতঙ্ক মানে কি? সে পানি দেখতে ভয় পাবে, পানি খাইতে পারবে না। এখন আচ্ছা ঠিক আছে, আচ্ছা সমস্যা নেই। তাহলে পানি দেখতে যদি ভয় পায়, আপনি পানি না খেয়ে কয়দিন বাঁচতে পারবেন? একটা মানুষ পানি না খেয়ে কয়দিন বাঁচতে পারে? না, আরো বাঁচতে পারে 20 দিন ধরেন। আরে অন্য কিছু খাইবেন না, ওগুলো তো পানি পুনি আছে না একটু একটু। এই দেখছেন, লাইনে চলে আসছে। আচ্ছা শোনেন, তাহলে র্যাবিসটা হলো, র্যাবিসটা যদি হয় তাহলে কি সমস্যা আমাদের? মৃত্যু নিশ্চিত। র্যাবিসটা ছড়ায় কিসের মাধ্যমে? র্যাবিসটা ছড়াবে, র্যাবিসটা ছড়াবে হলো কুকুর, বিড়াল, বেজি বা শিয়াল, হ্যাঁ, যেসব বন্য প্রাণী আছে, বন্য প্রাণী, বাঘ, হ্যাঁ, বন্য প্রাণীদের কি, হ্যাঁ, বন্য প্রাণীদের লালা থেকে ছড়ায়। কথা বুঝতে পেরেছেন? বন্য প্রাণীদের লালা থেকে ছড়ায়। কোনটা? ও হ্যাঁ, পোলিও আছে তো। আচ্ছা দাঁড়ান, বলতে এরপরে বলতেছি। হ্যাঁ, আরে বলি আমি শেষ করি আগে, শুরু করতেছে লালা মুখে চলে গেছে। হ্যাঁ আচ্ছা, কুকুর, বিড়াল, শিয়াল, হ্যাঁ, বেজি, এসব বাঘ, ভাল্লুক, মানে যেসব বন্য প্রাণী আসে, বন্য প্রাণীদের লালা থেকে এই জীবাণুটা লালার মাধ্যমে ছড়ায়। এখন কথা হইল, বন্য প্রাণীরা কি খাবার দাবার কিভাবে খায়? পা দিয়ে ধরে, মুখ দিয়ে টেনে ছিঁড়ে খায় না? তা খাওয়ার সময় তাদের মুখের লালা কি তাদের পায়ের নখে পড়তে পারে? তাইলে নখ দিয়ে খামচে দিলেও নখের মধ্যে তাদের মুখের লালাটা লাগে না? যখন খাওয়ার সময় কি করে? আমরা তো ভাত দিয়ে খাই, আমাদের হাতে মুখের লালা লাগে না? ওরা তো মনে করেন যে এইভাবে যখন একটা জিনিস ধরে যখন খায়, কামড় দিয়ে ছিল, মুখ থেকে লালা পড়ে না খাবার খাওয়ার সময়? ওই লালাটা তাদের পায়ের নখের উপরে পড়ে না? পরে কিনা? তাহলে পরে। তাহলে যখন খামচি দিবে আপনাকে, তাহলে নখের মধ্যে তাদের লালাটা আছে, লালাটার মধ্যে তার মানে জলাতঙ্কের জীবাণুটা আছে কিনা? মজার ব্যাপার হলো, সে যদি আপনাকে পিছনের পা দিয়ে লাথি দেয়, খামচি দেয়, ভয় নাই। পিছনের পায়ে কি লালা যায়? এখন কথা হইলো, তারা কি আপনার পিছনের পা দিয়ে দিবে কখনো? তারা আক্রমণ করে কি দিয়ে? সামনের খাওয়া দেওয়া, তাই না? তারা পিছনের পা দিয়ে কখনো দেয়? গরু দেয়, তাই না? গরুর কাছে গেলে গরু পিছন দিয়ে লাথি মারে, কিন্তু অন্য কুকুর, বিড়াল, শিয়াল, ওরা কি পিছনের পা দিয়ে আক্রমণ করে কখনো? তারা সামনের পা দিয়ে আক্রমণ করে। তার মানে খামচি লাগলে কি? এখন কথা হইল গিয়া, একটা কুকুর, বিড়াল, শিয়াল, এরা বাঘ, ভাল্লুক, এরা খামচি দিলে যে জলাতঙ্ক হবে এমন কোনো কথা নাই। তাদের মধ্যে ওই জীবাণুটা থাকতে হবে। এখন আপনি কিভাবে বুঝবেন তার শরীরে ওই জীবাণুটা আছে কিনা? পরীক্ষা করতে হবে। সেটা কি করা পসিবল? আচরণ দেখে বোঝা যায়। তারপরে অনেকে মনে করেন সদ্য আক্রান্ত হয়েছে, আচরণটা আসতেও তো 2-3 দিন সময় লাগে, বা সপ্তাহখানিক সময় লাগে, তাই না, একটা রোগ হইতে। তাহলে আপনি মনে করেন সদ্য আক্রান্ত হয়েছেন, তার মধ্যে আচরণগত কোনো চেঞ্জ নেই, সেজন্য তার কামড় খায় আপনি চুপ করে ঘরে বসে থাকলেন হবে? যেহেতু এই রোগের কোনো চিকিৎসা নাই, এই রোগটা একবার হইলে কি মৃত্যু নিশ্চিত, সেক্ষেত্রে আমরা কম্প্রোমাইজ করব না। পানি দিয়ে আপনার পানি খাইতে ইচ্ছা করবে, কিন্তু আপনি পানি দেখলে ভয় পাবেন, খাইতে পারবেন না। হ্যাঁ, এখন আপনি তখন আবার এই রোগটা হইলে আপনার কি করবে? দাঁত সৃষ্টি করবে, খালি মানুষের কামড়াইতে ইচ্ছা করবে, আশেপাশে জায়গায় পাবেন। তো এখন আপনার মধ্যে পরিবারের একজনের হইলো, এই ক্লাসেরই মনে করেন একজনের হইলো, এখন ও কি করবে? সবাই কামড় দিবে না? কামড় দিবে, খামচি দিবে, এরকম হয়ে যাবে সে।
পাগল হয়ে যাবে। তো এরকম হইলে ও যাকে কামড় দিবে খামচে দিবে তারও তো এই রোগটা হবে, তাহলে কি তাকে আমরা বাঁচিয়ে রাখতে পারবো? সে সমাজের জন্য কি কি হয়ে গেল। সেই জন্য তাকে আমরা কি করি, ইনজেকশন দিয়ে মেরে ফেলি। শিকল দিয়ে বাঁধলে তার কষ্ট হবে না? তাকে, তার তো মৃত্যু নিশ্চিত, সে তো মরেই যাবে। মরার আগে আরো 2-3 জনকে আক্রান্ত করে দিয়ে যেতে পারে, তাহলে তাকে আমার বাঁচায় রাখার দরকার কি? কথা বুঝতে পারছেন? তার পরিবার তো তার কাছে যাইতে পারবে না, গেলে কি আক্রান্ত, তার তোর মধ্যে সেন্স নাই, সে পাগল হয়ে গেছে। পাগল তো মানুষের ক্ষতি করে না, কিন্তু ও তো মনে করেন মানুষকে ক্ষতি করবে, ওর কাছে যে যাবে তাকে খামচি দিয়ে কামড় দিয়ে আক্রান্ত করে দিবে, আক্রান্ত করে দিলে সে আবার ওইরকম হয়ে যাবে। তাহলে কি তাকে বাঁচায় রাখা ঠিক হবে? যেহেতু সে বাঁচবে কয়েকদিন, ইভেন সে পানি খাইতে পারতেছে না, খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারতেছে না, সে কয়দিন বাঁচবে? কিন্তু বাচ্চার মতো করে বাঁচবে না। সেক্ষেত্রে আমরা তাকে শান্তিদায়ক একটা ইনজেকশনের মাধ্যমে তাকে তার মৃত্যু দিয়ে দিই। বুঝতে পেরেছেন? এটা হলো মার্সি কিলিং। মার্সি কিলিং মানে কি? আরে দয়া করে হত্যা, এই কাজটা আমরা করি। তাকে হাসপাতালে ভর্তি করে তাকে একটা ইনজেকশন দিয়ে তাকে মেরে ফেলি। এটার নাম কি? মার্সি কিলিং। ঠিক আছে, দয়া করে মারলাম তারে আমি, শান্তিময় হত্যা। আচ্ছা, তাহলে এটার সিমটম কি? সে জিহ্বা বের করে থাকবে, মুখ দিয়ে লালা পড়বে, পানি খাইতে পারবে না, খালি মানুষকে দেখে যাকে দেখবে তাকে কামড়াইতে যাবে, খামড়াতে যাবে, এরকম। হ্যাঁ, পরীক্ষা নিরীক্ষা করার দরকার হয় না, দেখলেই বোঝা যায়। আর জানেই সবাই যে সে কামড় খাইছে, খামচি খাইছে। ঠিক আছে, এটা আর হলো, এটা সপ্তাহ 2-1-3 বা বাঁচে, 1-2-3 সপ্তাহ বাঁচে। এখন এটার কি একবার হয়ে গেলে কিন্তু আর চিকিৎসা নাই, এটার কি ভ্যাকসিন দিতে হবে। যদি আপনি কামড় খান বা খামচি খান, এখন সেক্ষেত্রে যদি ব্লাড বের হয়, কামড় খাইলেন, খামচি খাইলেন, আপনার ব্লাড বের হইলো, ব্লিডিং হইলো, ব্লাডটা বের হইলো, ব্লাড না বের হলে তো সমস্যা নাই। আপনার যদি হাতে সারাদিন ও চাটে, কোনো সমস্যা আছে? সমস্যা নেই, ব্লাড বের হইতে হবে। তো ওই হ্যাঁ, বিড়াল কি আকাশ থেকে পড়ে? পোষা বলতে এখন পোষা বিড়ালকে যদি অন্য কোনো বিড়াল এসে কামড় দিয়ে যায়, খামচে দিয়ে যায়, আপনি জানবেন? পাপাজি, এর কি আপনার পোষ মানবে? নিজের বাধ্য স্বামীরাই অনেক সময় পোষ মানে না, আর তো বিড়াল। ঠিক আছে না? কে কোথায় যায় কি করে আসবে আপনি তো জানেন না। ঠিক আছে, কথা বিশ্বাস করা যাবে না কাউকে, সচেতন থাকতে হবে, সাবধানে থাকতে হবে, কাউকে ব্লাইন্ডলি ট্রাস্ট করা ঠিক না। ঠিক আছে, সেক্ষেত্রে আপনার পোষা বিড়াল যে অন্য কোথাও যায় কিছু করে আসেনি, তার কি কোনো গ্যারান্টি আছে? তার বিশ্বাস করে আপনি তার মুখে হাত দিলেন না, আমরা কামড় দেবো, পোষা বিড়াল। সেক্ষেত্রে আপনি যদি বিড়াল পোষেন, আপনি তাকে ইয়ারলি শিডিউল অনুযায়ী তাকে ভ্যাকসিন দিবেন। বিড়ালের মানে পোষা পাখি, কুকুর বিড়াল যারা পোষে তারা সবসময় কি করে, ভ্যাকসিন দিয়ে রাখতে হয়। ঠিক আছে, তাহলে সমস্যা নেই। আচ্ছা, তাহলে এটা ট্রিটমেন্ট যেহেতু নাই, তাহলে ভ্যাকসিন টাইম সিস্টেমটা বলে দেই। ভ্যাকসিনটা সবাই লিখে নেন, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ভ্যাকসিনটা দুই ভাবে দেওয়া যায়। দুই ভাবে দেওয়া যায়, একটা হলো সরকারি ভাবে দেওয়া যায়, আর একটা হলো বেসরকারি ভাবে দেওয়া যায়। যদি সরকারি ভাবে দেন তাহলে ডোজ 3টা। সরকারি ভ্যাকসিনের সিস্টেমটা কি, ডোজ 3টা। ওটা নিয়ে আপনার মাথা ঘামানোর দরকার নাই। আপনি যেটা জানবেন কোনটা, 5টার ডোজটা। 5টার ডোজটা যেটা সিস্টেম, সেটা হলো সিঙ্গেল ভায়াল আকারে থাকে। এই ভ্যাকসিনটা ভায়ালে থাকে। বুঝতে পেরেছেন? তাহলে এটা লিখে নেন। র্যাবিক্স ভিসি। হ্যাঁ, এটাও কিন্তু হাতে দিতে হয়। হ্যাঁ, বাহুতে। এক ভায়াল বাহুর মাংসপেশিতে দিবেন, দিয়ে আপনি ডেট গুলা লিখে দিবেন। হ্যাঁ, যেমন মনে করেন
আজকে হইল কি ডে 0, ডে D0 মানে কি ডে 0, তারপরে দিবেন 3 দিন পর, তার মানে কি ডে 3 না? তারপরে দিবেন কি হিসাবটা হবে কবে থেকে? আজকে থেকে হিসাব হবে। আচ্ছা এইভাবে না লিখে আমি এটাই লিখে দিই, আপনাদের পেছে যাবে। ডে 0, ডে 3, D7, D14, D28। এখন দেখেন আমি হিসাবটা বলি। যেদিন কামড় দিবে সেই দিন, তারপরের দিন বা তারপরের দিন, 3 দিনের মধ্যে কি প্রথম ডোজটা দিতে হবে। যেদিন আপনি প্রথম ডোজটা দিবেন সেদিন আপনি কি কাউন্ট করবেন? D0। যেদিন আপনি প্রথম ডোজটা দিবেন সেদিন কি 0। তারপরের দিন কত? মনে করেন আপনি ভ্যাকসিনটা দিলেন 1 তারিখ, ভ্যাকসিনটা দিলেন কবে? 1 তারিখ। তাহলে 1 তারিখে কি D0, তাহলে D3 হবে কয় তারিখে? 1 তারিখে 3 দিন পরে কত হয়? 4 তারিখ। হিসাব বুঝতে হবে কিন্তু, এলোমেলো হইলে কিন্তু শেষ, রোগী কিন্তু এসে আপনার মারবে, আপনার সবার আগে কামড় দেবে। কথা বুঝতে পারছেন? ঠিক আছে, তাহলে ডে 3 হইল 4 দিন। আবার কোথা থেকে আসলো? 0 থেকে 0 যেদিন আপনি ভ্যাকসিনটা দিবেন সেদিন কত? 0। আর তারিখ 1, কিন্তু আপনার হিসাবে কত? 0। 1 তারিখে 0, তাইলে 2 তারিখে ওই হিসাব করতে চান? তাহলে ওই হিসাব করে দিতে। তাহলে আচ্ছা, যেভাবে সহজ হয় আপনার সহজ জিনিসটা আপনি বুঝবেন কেমনে সহজ। এই একটা হিসাব, ফার্স্ট ডোজ দিবেন, ফার্স্ট ডোজ থেকে 3 দিন যোগ করবেন, প্রথম দিন বাদ দিয়ে 1, 2, 3 দিন পরে সেকেন্ড ডোজ, সেকেন্ড ডোজের 4 দিন পরে, তারপরে 7 দিন পরে, তারপরে 14 দিন পরে। বুঝছেন হিসাব? দেখছেন, এখন গ্যাপ দিতে গেলেও ঝামেলা। আপনি এই হিসাবে বোঝেন। আমি বলি শোনেন, আপনি ভ্যাকসিন কয় তারিখে দিবেন বলেন? 1 তারিখে দিবেন। 1 তারিখে কি এটা? 0। তাহলে 1 কবে বলেন? কি অবস্থা, এটা চিন্তা করা লাগে। 2 কবে? 3 কবে? 4 তারিখে দিবেন। 4 কবে? 5, 7, বুঝতে পারছেন? মোবাইলটা অন করবেন, ক্যালেন্ডারটা বের করবেন, গুনে 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 দেবেন। 2টা মিনিট সময় নষ্ট করেন এটার জন্য, রুগীটা প্রাণে বাঁচলো তো। ওইভাবে 3-4 দিন যোগ করতে গেলে আপনি একটু একদিনে দিক সেদিক হয়ে গেলে লাস্টে ভ্যাকসিনটা কাজ করবে না। তার 2500 টাকা খরচ হচ্ছে ভ্যাকসিনটা দেওয়ার জন্য, সেটাও বড় কথা না, তার লাইফ রিস্ক। একটু একদিন 19-20 করার জন্য আপনার 500 টাকা। সরকারি ভাবে গেলে ফ্রি, কিন্তু সরকারিতে গেলে সমস্যা আছে একটা। কি ঝামেলা বলেন তো? সরকারিতে যেটা পাওয়া যায় সেটা 1 ভায়ালে 5 জনকে দেওয়া যায়। 5 জন না গেলে সেটা সে খুলবে না। আপনি গেলেন 6 নম্বরে, 5 জনকে দিয়ে সে পাঠাই দিবে, আপনার আবার বসে থাকা লাগবে আরো 4 জন আসা পর্যন্ত, নইলে পরের দিন আসে। তো পরের দিন পর্যন্ত তো আপনার খেলা শেষ। হিসাবে তো মিলতে হবে, এটা একটা সমস্যা। হ্যাঁ, বসানোর কথা এখনো আসি নাই, আসতেছি, শেষ করি। বুঝতে পারছেন? এটা বুঝছেন? এই সূত্রটা মনে রাখবেন। আর ভ্যাকসিন যে আপনি যদি ফার্মেসি দেন, আপনার ফার্মেসিতে আপনাকে ভ্যাকসিন যখন তারা দিয়ে যাবে সাথে একটা কার্ড দিয়ে যাবে, কার্ডের মধ্যে D0, D3 এটা লেখা থাকে, ওখানে আপনি পাশে ডেট বসায় দিবেন। অবশ্যই পেশেন্টকে এইভাবে লিখে ডেট দিয়ে দিবেন,
প্রথম টিকা দিবেন এত তারিখে, দ্বিতীয় টিকা এত তারিখে, হিসাব করে তাকে হিসাব করে দিবেন না, সে কিন্তু ভুল করবে। লাগলে আপনি প্রতিবার টিকা দেওয়ার সময় 50 টাকা করে বকশিস নেবেন, তারপর একটু কষ্ট করে তাকে ডেটটা ঠিক মতো হিসাব করে লিখে দিবেন। ডেট ভুল হলে কিন্তু শেষ। ঠিক আছে, একটু কষ্ট করবেন, 2-5 মিনিট। ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন, এটা তো গেল। এরপরে যদি কামড়টা অনেক ডিপ হয়, ডিপ তো বোঝেন, কামড়টা মাংস তুলে ফেললো, অনেক জোরে কামড় দিল, শিয়াল বা কুকুরে অনেক কামড়টা একদম গোস্ত ঝুলে ফেললো, অনেক ডিপ হলো, এগুলো সুপারফিশিয়াল, খামচি টামচি টুকটাক কামড়ের জন্য। যদি অনেক ডিপ হয় সেক্ষেত্রে, অনেক জোরে খামচি মারছে, ভিতরে নখ ঢুকে গেছে, সেক্ষেত্রে এটারও একটা আইজি আছে। আইজি আছে। আইজিটা কোথায় দিবেন? যেখানে কামড় দিবে সেইখানে চামড়ার নিচে দিবেন। ঠিক আছে, কোথায় দিবেন আইজিটা? আর আইজিটা কখন দিবেন? ডিপ, ওই যে ওই টিটেনাসের মতো। হ্যাঁ, যদি ডিপ হয় অনেক বেশি সেক্ষেত্রে দিবেন। এটা কোথায় দিবেন ইনজেকশনটা? যে জায়গাটাতে কামড় দিচ্ছে ওইখানে চামড়ার নিচে, মাংসের নিচে, যেখানে যেখানে যদি বেশি ডিপ হয় মাংসের ভিতরে দিবেন, ঘুরে ঘুরে। হ্যাঁ, মনে করেন এইখানে কামড়টা দিয়েছে, আপনি ইনজেকশনটা দিবেন এইখানে, এইভাবে এখানে একটু দিবেন, এখানে একটু দিবেন, এখানে একটু দিবেন, সুইটা ঢুকে একটু দিয়ে বের করবেন, আবার ঘুরে একটু দিবেন, বের করবেন। লোকাল ইনজেকশন দেই না আমরা, যেভাবে শিখাই দিব আপনাদের প্র্যাকটিক্যালের সময়। হ্যাঁ, বুঝতে পেরেছেন? হ্যাঁ, মানে ওই জায়গাটাতে দিবেন আর কি, সেটা মাংসের ভিতরেই হোক চামড়ার নিচে হোক, মানে যেভাবে কামড়টা দিবে আর কি, যে জায়গায়। ঠিক আছে, এটা কখন দিবেন? যদি ডিপ হয়। এটা একটাই ডোজ, এটার দাম মেবি 1000 টাকা। এটা একটাই সিঙ্গেল ডোজ, প্রথম দিন দিয়ে দিবেন, পরে খালি এটা দিবেন, এটার পরে দেওয়া লাগবে না। পারবেন? যদি আচ্ছা ডিপলি কামড় দেয় এবং যেখানে ডিপ হবে সেখানে আইজি দিবেন, ওইটা তো মাস্ট। আইজিটা এক্সট্রা ডিপের জন্য, যেখানে বেশি ডিপ হবে ওইখানে দিবেন। লাগলে যদি 2 জায়গায় ডিপ হয় 2 জায়গায় হাফ হাফ করে দিলেন। ঠিক আছে। আচ্ছা, এটা একটা ব্যাপার। আর একটা জিনিস বলি, সেটা আপনাদেরকে অবশ্যই জানতে হবে, কুকুরে বিড়ালে র্যাবিক্স ভাইরাসে আক্রান্ত কোনো ইনফেকশন কি করতে হবে না, সেলাই করে ক্লোজ করা যাবে না, ওপেন রাখতে হবে। ড্রেসিং করবেন, ড্রেসিং করতে 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 জিনিসটা ভরে আসবে। বুঝতে পেরেছেন? ওনটা ওপেন রাখতে হবে, ক্লোজ করে দেওয়া যাবে না। কেটে মাংস ঝুলে গেছে, আপনি হালকা জাস্ট মাংসটা একসাথে লাগায়ে একটা স্টিচ দিয়ে জাস্ট ওটা জাস্ট যাতে ঝুলে না থাকে ওটা ফিক্স করে দেন, ফাঁকা রাখতে হবে, ড্রেসিং করে ভিতরে গজ দিয়ে ড্রেসিং করতে হবে। এটা মাথায় রাখবেন, এটা কিন্তু 90% লোক জানে না। ক্লোজ করা যাবে না। হ্যাঁ, মাথায় দিয়ে রাখলাম জিনিসটা আপনাদের। ঠিক আছে, দিয়েছে, দিয়ে ফেলেছে, আর কি বুঝি না, আবার বলেন। হ্যাঁ, এটা তো আপনার 1000টার মধ্যে একটা আক্রান্ত থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু আমি তো আপনাকে রিস্ক নিতে নিষেধ করছি, আমি তো জানি না। রিস্ক নিলে তো শেষ, মৃত্যু নিশ্চিত। আপনি যেহেতু আপনার মৃত্যু নিশ্চিত, আপনি রিস্ক নিবেন, এখন খুঁজতে যাবেন সে আক্রান্ত কি আক্রান্ত না। 2500 টাকার ব্যাপার, 2500 টাকা চা বিড়ি খাই আমরা কপি শেষ করে ফেলাই। ঠিক আছে, আর দিলে তো ক্ষতি নাই। এটা পৌরসভা সাবান দিয়ে ওয়াশ করতে হবে, যে সাবানই হোক, একই সাবান, সাবান তো সাবানই, বাংলা আর ইংলিশ কোনটা, যে কোনো সাবান। অথবা আপনার ওই যে পাওয়া যায়, অনেকে বলে বল সাবান, হ্যান্ডি স্ক্রাব পাওয়া যায়। হ্যাঁ, হ্যাক্সিসল দেখছেন? হ্যাক্সিসল কেমন কালার?
ওনাদের আপনারা এসে কালার শিখাইবে নেক্সট ক্লাসে এসে। পিঙ্ক কালারের একটা আছে হেক্সিসলের মতো বোতল, দেখছেন? দেখছেন একটা নীল কালার আর একটা কেমন পিঙ্ক কালার। পিঙ্ক তো চিনেন, বাসায় যায় শিখবেন আজকে পিঙ্ক কালার কি জিনিস। ঠিক আছে, গোলাপি কালার, পিঙ্ক কালার ওই যে অনেকটা ওইরকম। হ্যাঁ, অনেকটা ওইরকম, ওরকম কালার একটা আছে, ওটার নাম হলো হ্যান্ড স্ক্রাব, হাত ধোয়ার জন্য সাবান, হ্যান্ড ওয়াশ দিয়েও হবে, বাট এটা বেটার। এটা ওই হেক্সিসলের মতো বোতলে সেম জিনিসই পাওয়া যায় পিঙ্ক কালারের। হ্যাঁ, ঠিক আছে, এটা দিয়ে ওয়াশ করবেন, অথবা সাবান দিয়ে করবেন, নাহলে হ্যান্ড ওয়াশ দিয়ে করবেন, যেটা হাতের কাছে